আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। হুম তো আমরা শুরু করতেছি আমাদের এবারের প্র্যাকটিস পার্টের অঙ্কগুলা কোয়ালিটি অঙ্ক। কারণ এর আগে আমরা রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো সবগুলা লার্নিং পার্টে দেওয়ার কারণে প্র্যাকটিস পার্টে সাধারণ কিছু প্রশ্ন এবং মডেল টেস্টে আরো সহজ প্রশ্ন দিতাম। বাট এবার যেহেতু আমরা বইয়ের কলেবরটা আর বাড়াইতে চাই নাই, এই জন্য আমরা প্র্যাকটিস পার্ট এবং মডেল টেস্টের অপ্রয়োজনীয় ম্যাথগুলা বাদ দিয়ে শুধুমাত্র কোয়ালিটি ম্যাথ, যেগুলা উপরে লার্নিং পার্টে আলোচনা করা হয়ে গেছে, ওই রকম সিমিলার আরো কিছু ম্যাথ, এগুলো আমরা প্র্যাকটিস পার্টে আলোচনা করছি। তো আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার প্র্যাকটিস পার্টের প্রথম সমাধান আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসি, 1 নম্বর বলছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 2টা শূন্য। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হবে 999 জায়গায় 899। এই গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 2 নম্বর দেন 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে 1 কম কোনটি। এগুলো রিসেন্ট বিভিন্ন পরীক্ষা আসছে। হ্যাঁ, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা 9 ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5 অঙ্কের, এই যে 1-এর পরে 4টা শূন্য, এদের যদি যোগ করি তাহলে দেখেন আমরা যদি নর্মালি যোগ করতে যাই সময় লাগবে না। আচ্ছা, এখন মনে করি যে এইগুলা সবগুলাই এটার সাথে 1 যদি যোগ করে দেই তাহলে কি হবে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাই ফেলি। ঠিক আছে, তাহলে আমাদের যোগটা করতে সুবিধা হবে। অথবা যদি ডাইরেক্ট করি শূন্য দিয়ে, এটা কোনো সমস্যা নেই। 9 9 9 9 আর এখানে 9 আর 1 10। এটা হচ্ছে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যার যোগফল। এখন এর সঙ্গে কি করবো, 1 কম বলছে, 1 কম মানে বিয়োগ। 1 বাদ দিলে হচ্ছে এখানে 8, আর বাকি সবকিছুই 9 থাকতেছে। তাহলে এই 3টা 9, একটা 8, আর ওই 9-এর সাথে 1 যোগ হওয়ার কারণে ওটা 10 হয়ে গেছে। তাহলে 10 99 98, 10 99 98 আছে ঘ নম্বর অপশনে। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, নেক্সট আসি 3 নম্বর। 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। তাহলে এই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান বাইর করতে হলে 30-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 31, 80-এর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 79। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 48। মৌলিক সংখ্যার প্রশ্নগুলো অনেক সহজ, বাট এখান থেকে যেহেতু পরীক্ষার প্রশ্ন বেশি আসে এই জন্য সব ধরনের প্রশ্ন পারা লাগবে। 3 নম্বর প্র্যাকটিস পার্টের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 48। তারা বলছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, মানে যেভাবে যেভাবে আর কি দশক গুলা হিসাব করা হয়, একটা লিস্ট আছে 4 4 2 এইভাবে। আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে শুরুতে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা ওই লিস্টটা একটু দেখে নিলেই বুঝতে পারবেন যে কিভাবে প্রশ্নগুলা ডেভেলপ হয়। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 এবং 7। আর 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11 13 17 19। তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 4টা। 2024 সালের প্রশ্ন। বলতে পারেন যে এটা আমরা শুরুতে বইয়ের মধ্যে তো দিতে পারতাম। বইয়ের মধ্যে এরকম অনেক প্রশ্ন যখন অতিরিক্ত হয়ে গেছে তখন আমরা এগুলা প্র্যাকটিস পার্টে ইনক্লুড করে দিচ্ছি। 5 নম্বর হচ্ছে 30 ও 40-এর মধ্যে মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এই প্রশ্নটাতে একটা টাইপিং মিস্টেক আছে বইয়ের মধ্যে, 40-এর জায়গায় 80 চলে আসছে, বাকি সবকিছু ঠিক ছিল। তো 80 দিলে তো অ্যান্সার ঠিক থাকবে না, তাই না? এটা একটু যাদের কাছে বই পাবেন কারেকশন করে নেবেন, আমরা অলরেডি পিডিএফ কারেকশন করে দিছি। তো এখানে 80 হবে আর কি। হ্যাঁ, সরি 80 ছিল, এখানে 40 হবে আর কি, 40টা সঠিক। 30 আর 40-এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান হচ্ছে 40-এর আগের মৌলিক সংখ্যাটা 39 না, কিন্তু 37, আর 30-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 31। তাহলে বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 6। 6 নম্বর প্রশ্ন কি বলছে, 15 থেকে 65-এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। এই সমষ্টির প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তো একক স্থানীয় অঙ্ক 9 মানে 15-এর পরে সংখ্যাটা 19, এই 19-এর একক স্থানীয় 9, তারপরে 29, তারপরে
মৌলিক সংখ্যা বলছে, কিন্তু 39 নেওয়া যাবে না, কারণ 39 মৌলিক সংখ্যা না। 49 ওইটাও মৌলিক সংখ্যা না। 59 হ্যাঁ এটা মৌলিক সংখ্যা। তারপর 69 ওইটাতে যাওয়া যাবে না, কারণ 65 আগে থেকেই নিতে হবে। তাহলে এই তিনটা মৌলিক সংখ্যা। এখন এদের যদি আমরা পূর্ণ সংখ্যা ধরে হিসাব করি, 20, 30, 50 আর 60, 110। 110 থেকে 3 কম, তার মানে যোগফল হবে 107। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 107। ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি। 7 নম্বর হচ্ছে 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্র মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত। দেখেন 2024 সালে প্রশ্ন, এটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে প্রশ্ন। তাহলে এখানে কিন্তু গড় চাইছে। তাহলে 50 এর পরে 51 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 3 17 51, 53 হচ্ছে মৌলিক সংখ্যা। 100 এর মধ্যবর্তী, তার মানে 100 এর আগে 99, এটা কিন্তু মৌলিক সংখ্যা না, 97 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই দুটা যোগ করলে হচ্ছে 150, 150 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 175। তাহলে এই দুইটা সংখ্যার মৌলিক সংখ্যার গড় হচ্ছে 75। আমরা বলছি নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা। আচ্ছা, অবশ্যই জোড় সংখ্যা যখন বলবে, শুধু এক্স জোড় হইতে পারে, বিজোড় হইতে পারে, শুধু ওয়াই জোড় হইতে পারে, বিজোড় হইতে পারে। ঠিক আছে। এখন 1 যোগ করলে জোড় হবে না বিজোড় হবে, এটা নির্ভর করবে এক্স প্লাস ওয়াই কি। এখন এক্স ওয়াই কোনটা কি এটা তো জানি না, তাহলে কিভাবে বলবো এটা জোড় না বিজোড়। এক্স ওয়াই কি জোড় নাকি বিজোড় সেটা জানি না, তাহলে 2 যোগ করলে জোড় হবে না বিজোড় হবে সেটাও বলতে পারে না। কিন্তু 2x এটা সবসময় জোড়। কারণ কি, কারণ এক্স এর মান যদি 1 হয় তাহলেও 2 হয়, এক্স এর মান যদি 2 হয় তাহলেও 4 হয়। তার মানে এক্স জোড় হোক অথবা বিজোড় হোক, 2x সবসময় জোড়। ঠিক আছে। আচ্ছা ওকে নেক্সট আসি। 9 নম্বর কি বলছে, অমূলদ সংখ্যা কোনটি। তো মূলদ অমূলদের ক্ষেত্রে হচ্ছে কি, যে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট হলে এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ না, তাহলে এটা আমাদের অ্যান্সার না। 18 ক্ষেত্রে খেয়াল করেন, কাটাকাটি করা যায় 4/9, এর উপর রুট মানে কি 2/3, আর 0.5 মানে এটাকে দশমিক তুলে দিলে নিচে 10 দিয়ে কাটাকাটি করে ভগ্নাংশ। তার মানে যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওগুলো কিন্তু অমূলদ না, ওগুলো হচ্ছে মূলদ। তাহলে অমূলদ কোনটা, এই যে √7। পূর্ণবর্গ সংখ্যা না হয়ে যদি রুট হয়, যেমন √2, √3, √7, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে। আমরা কিন্তু এই প্র্যাকটিস পার্টের সমাধানগুলোতে কি করতে যাচ্ছি, প্র্যাকটিস পার্টের সমাধান দিতেছি। এইখানে মূল আলোচনা, মানে ধরুন মূলদ অমূলদ কাকে বলে, কিভাবে হলো, বিস্তারিত আলোচনা এটা আমাদের বইয়ের মেইন অংশে আছে। তো আপনারা যদি আমাদের মেইন অংশের ভিডিও পেতে চান, আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের উপরে একটা পেইড কোর্স চলমান আছে, যেখানে আমাদের বইয়ের সবগুলা ম্যাথ ধাপে ধাপে সমাধান করে দেওয়া হচ্ছে। তো এই বইটা এবং পুরো কোর্সটা করলে ম্যাথের বেসিক সহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা এই ব্যাপারে আগ্রহী তারা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এই যে পেজে ক্লাস নেওয়া হচ্ছে খায়রুস ম্যাথ, এই পেজে। ঠিক আছে, ফেসবুকে খায়রুস ম্যাথ পেজে। আর কোনো কনফিউশন তৈরি হলে খায়রুস ম্যাথ পেজের ফলোয়ার সংখ্যা 3 লাখেরও অধিক, এটা দেখে ইনশিওর হতে পারেন। তো এখানে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 251 হলে বড় সংখ্যাটি কত। যে কোনো সময় বর্গের ব্যবধান দেওয়া থাকলে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা, এবং 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা বার হয়। 12 দুগুণা 24, 6 দুগুণা 12, মানে 126। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 126। 11 নম্বর বলছে কি, পরপর 5টি সংখ্যার যোগফল 535। আমরা চেষ্টা করছি বইয়ের মধ্যে আলোচনাকৃত সবগুলা নিয়মের প্রশ্ন প্র্যাকটিস পার্টে রাখার জন্য। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করলে প্রতিটা নিয়ম ধাপে ধাপে ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার কত, চেষ্টা করেন দেখি। পরপর 5টি সংখ্যার যোগফল 535 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে। তাহলে 535 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে গড় বাইর হবে 107। এটা হচ্ছে কি পরপর 5টি সংখ্যা, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা না, পরপর। তাহলে 107 হচ্ছে এদের গড়, তার মানে 1 2 3 4 5, এই 5টা সংখ্যার মাঝখানে হচ্ছে 107। বড় সংখ্যা কত, বড় সংখ্যা হবে 107 থেকে 1 বড় হলে 108, আর 1 বড় হলে 109। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 109। ক্লিয়ার কি সবাই? 12 নম্বর বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত। অন্তর 45 দেওয়া আছে, তাহলে কি করতে হবে, 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 23, 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে
22, তার মানে একটা সংখ্যা 22 আর একটা সংখ্যা 23। ঠিক আছে, তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 13 নম্বর বলছে একটা সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই টাইপের প্রশ্নগুলো অনেক পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে যে গড় বাড়ি করলে যত তত অ্যান্সার বার হয়। তার মানে 100 যোগ 320 ডিভাইডেড 2, 420 কে 2 দ্বারা ভাগ করলে 210। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 210। 14 নম্বর হচ্ছে 1200 এর কয়টি ভাজক রয়েছে? তাহলে যে কোনো এরকম বড় সংখ্যার ভাজক বাড়ি করতে গেলে সংখ্যাটাকে ভাঙতে হয়। এখন যদি আমরা এইভাবে ভাঙি তাহলে অনেক সময় লাগবে। আমরা যদি এখান থেকে শর্টকাটে ভাঙতে চাই তাহলে আমরা এখান থেকে যদি পূর্ণবর্গ সংখ্যাগুলো আলাদা করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1200 থেকে পূর্ণবর্গ সংখ্যা আমাদের মাথায় খেলতেছে 4 একটা খেলতেছে, বাকিটা আমরা আবার দেখব। 4 নিলে কত হচ্ছে 300, এরপর আমরা যদি 25 নেই তাহলে 25 নিলে 12, তারপর আবার যদি 4 নেই তাহলে থাকে 3। আচ্ছা এইগুলো আমরা পূর্ণবর্গ সংখ্যাকে টার্গেট করে হিসাব করলাম। তাহলে সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে এদের উপর ডাইরেক্ট স্কোয়ার কিউব গুলা দ্রুত দেওয়া যাবে। তাহলে এই 4 চোখ এটা হচ্ছে 16। হ্যাঁ 16 মানে হচ্ছে, তাহলে এই সংখ্যাটা মানে কি 1200 মানে হচ্ছে 16 গুণন 25 গুণন 3। এই পূর্ণবর্গ সংখ্যাগুলো নিলে যে সুবিধাটা হয়, এই যে 2 এর উপরে পাওয়ার 4, 25 মানে হচ্ছে 5 এর উপর a স্কোয়ার, 3 মানে হচ্ছে 3 এর উপর 1। তাহলে পাওয়ার গুলার সাথে 1 যোগ করতে হয়। এইখানে হচ্ছে কত 5, 2 আর 1 3, 11 একে 2, তাহলে 3 দুগুণা 6, 5 6 30। তাহলে 30টি ভাজক বা উৎপাদক আছে 1200 সংখ্যাটা। এখন যদি 2 দিয়ে 2 দিয়ে ভাগ করতে যান তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, ওকে। বর্গের অন্তরের ব্যাপারটা হচ্ছে কি এইরকম যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার দিয়ে বিয়োগ করলে এটাকে বলা হয় বর্গের অন্তর। সাধারণত যেহেতু নেগেটিভ ফিগার নাই তাহলে বড় সংখ্যার বর্গ আর ছোট সংখ্যার বর্গ পরপর বলার কারণে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 5 হলে তারপরে সংখ্যা 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 25 ইকুয়াল টু 11। তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর 11। এই কথা মানে হচ্ছে যে দুটো পরপর সংখ্যা আছে যার বড় সংখ্যাটা স্কোয়ার থেকে ছোট সংখ্যাটার স্কোয়ার বাদ দিলে 11 হয়। এটাকে বলা হচ্ছে পরপর বর্গ সংখ্যা, মানে বর্গ সংখ্যার অন্তর। 15 নম্বর বলছে কি 6টি ক্রমিক সংখ্যার 6টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষের 3টির যোগফল কত? ঠিক আছে, তো আসি এখানে প্রথম 3টির যোগফল 27 এবং শেষের 3টির যোগফল কত হবে। এইরকম করে বললে আমাদের যেটা টেকনিক সেটা হচ্ছে এই যে n স্কোয়ার মানে 27 গুণ যোগ 3 স্কোয়ার, তার মানে 27 যোগ 9 তার মানে হচ্ছে 36। তাহলে 15 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ 36। ঠিক আছে, আচ্ছা 16 নম্বর কি বলতেছে যে একটা সংখ্যার 4 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 133 হয়, সংখ্যাটি কত? আচ্ছা আগের অঙ্কটা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে প্রথম 3টার যোগফল 27, পরের 3টার যোগফল প্রতিটাই এই প্রথম 1 2 3 এই 3টা থেকে এই 3টা প্রতিটায় 3 3 করে বেশি হবে, তার মানে মোটের উপর 9 বেশি হবে। তাহলে 27 এর সাথে 9 যোগ করলে 36 হবে 15 নম্বরটা। 16 নম্বর বলছে একটা সংখ্যার 4 গুণের সাথে 3 গুণ যোগ করলে 133 হয়, সংখ্যাটি কত? তাহলে 4 গুণের থেকে 3 গুণ তার মানে হচ্ছে 4x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 133। তাহলে 7x ইকুয়াল টু 133 আর x ইকুয়াল টু হচ্ছে 7 দ্বারা ভাগ, 7কে 7, 7 লং 63, x এর মান হচ্ছে 19, সংখ্যাটি কত? সরাসরি 19। সংখ্যা অধ্যায়ের অনেক প্রশ্নই সহজ, কিছু কিছু প্রশ্ন সমীকরণের একটু জটিল। 17 নম্বর বলতেছে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ, সংখ্যা 3টির গড় কত? কোয়ালিটি প্রশ্ন, 23 সালে আসছে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল ধরি একটা যদি x মাঝখানেরটা x ধরি তাহলে কি হবে? পরেরটা হবে x প্লাস 1 আর তার আগেরটা হবে x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এদের যোগফল 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ, তাহলে এই যে এদের গুণফল ইকুয়াল টু হচ্ছে যোগফলের, তাহলে x মাইনাস 1 যোগ x যোগ x প্লাস 1 এই 3টা যোগফলের থেকে এটা 8 গুণ, তাহলে এই যোগফলের সাথে আমরা 8 গুণ করে দিব। সংখ্যা 3টির গড় কত? আচ্ছা গড় আমরা দেখেন
নর্মালি গড়টা তো কৌণিক সংখ্যার গড় মাঝখানটা আসে, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মানটাই আমাদের অ্যান্সার, গড় আসবে। সংখ্যা তিনটা বার করে যোগ করে ভাগ করা লাগবে না। তাহলে যদি আমরা তিনটা গুণ করি তাহলে কি হচ্ছে দেখেন, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান মিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স এখানে আছে। এই পাশে কি হচ্ছে, ইংলিশে লিখি 8, এই তিনটা যোগ করলে দেখেন 1 1 কেটে যায় 3x, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে ওই পাশে এই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই এক্সটা আর এক্সটা কেটে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে 24, এক্স এক্স গুণ অবস্থা আছে তো কেটে দেওয়া যায়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, এক্স এর মান হচ্ছে 5। এক্স এর মান মানে এই সংখ্যাটার মান 5, তাহলে এই সংখ্যাটার মান 4 আর এই সংখ্যাটার মান 6। যেহেতু এগুলো ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যার মাঝখানের সংখ্যাটাই হয় তাদের গড়। এই তিনটা সংখ্যার গড় হবে 5। 18 নম্বর দেখেন, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 52, তাদের পার্থক্যের 1/4 4, সংখ্যা দুটি কত? এনএসআই ফিল্ড অফিসার 2019 সালে আসছে। তো এই টাইপের প্রশ্ন প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। আমরা দেখবো যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 52, অর্ধেকের যোগফল এখন আমরা সমীকরণ লিখে করি, তাহলে 1/x 1/y ইকুয়াল টু হচ্ছে 52, আর তাদের পার্থক্যের 1/4, পার্থক্য মানে x মাইনাস ওয়াই, এটার 1/4 মানে হচ্ছে 4/1 4 দ্বারা ভাগ করলে ইকুয়াল টু হবে কত? 4। এখান থেকে সমীকরণটা ক্যালকুলেশন করতে হবে, বাট এতে কিন্তু সময় বেশি লাগবে, মানে এই ভগ্নাংশের ক্যালকুলেশন করতে গেলে। কিরকম? x মাইনাস ওয়াই সমান সমান 4 চোখ 16, আর এখানে কি হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই ইকুয়াল টু 52। এই x প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই আর এখানে x মাইনাস ওয়াই, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করে নিতে যে সময় লাগবে তার অনেক আগে সমাধান আসবে। কিভাবে দেখেন, দুটা সংখ্যার এই যে দুটা সংখ্যা, হ্যাঁ, এদের যদি অর্ধেক অর্ধেক নিয়ে 52 হয়, তাহলে ফুল সংখ্যা দুটা নিলে 104 হয়, তার মানে x প্লাস ওয়াই সমান সমান 104। এরপরে আসি যে x মাইনাস ওয়াই 4/1, তাহলে x মাইনাস ওয়াই এর মান হবে, x প্লাস ওয়াই এর মান 104, x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 16, কারণ 4 ভাগে বিয়োগ করে 4/1 করলে 4 হয়, তাহলে 4/1 না করলে 16 হইতো। এখন চাইছে কি সংখ্যা দুটি কত? যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 104 আর 116 যোগ করলে হচ্ছে 120, এই 2x প্লাস 2y এর মান 2 ইন্টু x প্লাস y এর মান হচ্ছে এত, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60। তাহলে বড় সংখ্যাটা 60 আর ছোট সংখ্যাটা কত হবে? এখানে বিয়োগ করব, বিয়োগ করলে 104 থেকে 16 গেলে থাকে 88, অথবা এই 60 থেকে বিয়োগফল 16 বাদ দিলে হচ্ছে কত? 44। তার মানে একটা সংখ্যা 44 আর একটা সংখ্যা হচ্ছে 60। এটা খ নম্বর অপশনে আছে। এভাবে করতে গেলে এই যে মান নির্ণয়ের সূত্র অনুযায়ী মান বসা আবার সময় নষ্ট করতে হবে, ঠিক আছে। সেই তুলনায় x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এর মান বসাই করলে সহজ। আচ্ছা, নেক্সট আসি 19 নম্বর, কোন সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি 3 গুণ হতে 5 বেশি হয়, সংখ্যাটি কত? যদি সংখ্যাটা x হয় তাহলে 4x প্লাস 1, এই সংখ্যাটা 3 গুণ হতে 5 বেশি হয়, তার মানে 3x প্লাস 5। এই যে x এর মান এই 1টা ওই পাশে চলে গেলে 4, তাহলে সংখ্যাটা হচ্ছে 4। সমীকরণ সাজাইতে পারলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 20 নম্বর বলছে, কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখেন, এই যে 56 আছে না, 56 দিয়ে 29কে, সরি 56 দিয়ে কোন একটা অজানা সংখ্যাকে ভাগ করব। অজানা সংখ্যা কত জানি না, অনেক বড় সংখ্যা মনে হতে পারে, তাহলে এখানে 1 2 3 যে কোনো কিছু থাকতে পারে, ভাগশেষ 29। তাহলে এই সংখ্যাটা হবে 56 আর 29 যোগ করলে যাতা, কিন্তু আমাদের এই যোগ বিয়োগ কিছু করা লাগবে না, জাস্ট একটু ভাবি সেই সংখ্যাকে মানে কি, এইখানে এই যে অজানা সংখ্যা, এই সংখ্যাটা এখানে বসাইলাম, এই সংখ্যাকে এবার 8 দিয়ে ভাগ করতে যাই, তাহলে ভাগশেষ কত হবে? খেয়াল করেন তো, 56 দিয়ে যাকেই ভাগ করি 8 দিয়ে, দেখেন 8 দিয়ে যেহেতু 56কে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, যেটা অজানা সংখ্যা। ধরেন এখানে যদি 56 হইতো, 56কে 56, তার মানে 8 দিয়ে ভাগ করলে 2756, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 56র কারণে যে ভাগশেষ থাকবে 8-এর কারণে সেম ভাগশেষ থাকবে না। কেন? কারণ 8 দিয়ে 56 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছে, 56 থেকে 29 ছোট, এই জন্য আর ভাগ করা যাচ্ছে না, 56ই ভাগশেষ। কিন্তু 8 দিয়ে যখন ভাগ করতে যাবো, তাহলে 8-এর
দিয়ে ভাগ করতে গেলে 29 ভাগশেষ থাকা সম্ভব না, তাহলে 29 কি হবে, 29কে আবার ছোট করতে হবে, তাহলে 3 আসতে 24, 24 নিলে আবার ভাগশেষ থাকবে 5। এখানে ভাগফলটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে আর কত অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট থাকবে। তাহলে 20 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক 5। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এগুলো রিটেনের পরীক্ষায় প্রায় সময় আসে, ঠিক আছে। নাইম বলছে সমীকরণ সাধারণ সহজ নিয়মটা শিখিয়ে দিন, দিলে ভালো হয়। আমরা তো সমীকরণের যে অঙ্কগুলো সমাধান করতে সমীকরণ দিয়ে সমাধান করতেছি, কিন্তু এটা একটা দুটা টেকনিক দেখলেই হবে না। সমীকরণ দিয়ে সমাধান করতে চাইলে সমীকরণের প্রসেসিং গুলো ধাপে ধাপে বিভিন্ন অধ্যায় প্রয়োগ করা শিখতে হবে। এখন আবার বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, এখানে অপশন ধরে দেখতেছি 23, 14, 41, 50 সবগুলোর যোগফল 5। সংখ্যাটির সাথে 9 যোগ করলে স্থান বিনিময় করে, 23 এর সাথে 9 যোগ করলে 32 হয়। এই যে 23টা 3টা আগে 2টা পরে চলে গেছে, এটা ঠিক আছে, যেহেতু দুই পাশে মিলে গেছে, এটা অ্যান্সার। 14 কে 41 বানালে অনেক দূরে চলে যায়, 41 কে 14 বানালে এটা ছোট হয়ে যায়, আর 50 কে তো অল্টার করলে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ক নম্বর অ্যান্সার। আর রিটেন ফরম্যাটে করতে গেলে সিস্টেমটা হচ্ছে যে ধরি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে সমষ্টি 5, তো তার মানে x 5 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এটা ধরি একক আর এটা হচ্ছে দশক, সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হচ্ছে এই দশকের সাথে 10 গুণ, তাহলে দশকের সাথে 10 গুণ প্লাস এক্স। তাহলে প্রশ্ন মতে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আছে 10টা সংখ্যা যখন ইন্টারচেঞ্জ হবে, মানে দশকটা হয়ে যাবে একক আর এককটা হয়ে যাবে দশক, তখন এই 10টা এক্স এর সাথে গুণ হবে আর এককটা এখানে যোগ হবে। তাহলে কি হবে এখন? এটা হচ্ছে আগের সংখ্যা আর এটা হচ্ছে নতুন সংখ্যা, এখানে কি বলতেছে 9 যোগ করলে নতুন সংখ্যা হয়, এই আগের সংখ্যার সাথে 9 যোগ করবো আমরা, তাহলে ইকুয়াল টু নতুন সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে 50 মাইনাস 10x প্লাস এক্স আগের সংখ্যা এর সাথে 9 ইকুয়াল টু ওই পাশে আছে 10x প্লাস 5 মাইনাস এক্স। তাহলে 50 আর 9 যোগ করলে 59, 10x থেকে x চলে গেলে 9x, তাহলে মাইনাস 9x প্লাস 59 ইকুয়াল টু 10x থেকে x বাদ দিলে হচ্ছে 9x প্লাস 5। এই 59টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 54, 9xটা এই পাশে আসলে হয়ে যাবে 18x। x এর মানটা হচ্ছে 18 দিয়ে ভাগ করলে 3, x এর মানটা 3 মানে কি এককটা হচ্ছে 3, তাহলে দশকটা হবে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে সংখ্যাটা হবে কত? দশকের সাথে 10 গুণ করে 3 যোগ, তার মানে 23, সংখ্যাটা হচ্ছে 23। কিন্তু এমসিকিউ পরীক্ষায় এত কিছু লিখতে গেলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য অপশন ধরে শর্টকাটে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর মাত্র 3টা প্রশ্ন আছে আমাদের। 22 নম্বর প্রশ্ন, ধরি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যাটির সাথে আগের সংখ্যার পার্থক্য 27, অঙ্কদ্বয়ের পার্থক্য। এই ধরনের অঙ্কগুলোর মেইন থিমটা কি আগে বুঝি। ধরেন আছে যে 36 আর 63, এখানে দেখেন 63 আর 36 এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 27, ঠিক আছে, এটা করে ধরছি মিলে গেছে। যাই হোক, তো এই 27 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। 3 কি? 3 হচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য, মানে ডিজিট গুলোর মধ্যে পার্থক্য। দেখেন 6 আর 3 এর পার্থক্য 3, এটাকে বলা হয় ডিজিটের মধ্যে পার্থক্য বা অঙ্কের পার্থক্য। আর এই 63 আর 36 কে বলা হয় সংখ্যার পার্থক্য। তো বলছে পুরাতন সংখ্যা নতুন সংখ্যার পার্থক্য 27, তাহলে অঙ্ক দুটোর পার্থক্য কি হবে, মানে ওই সংখ্যাটার ভিতরে ডিজিটের পার্থক্য কত হবে। তাহলে এরকম পার্থক্য যে কোনো সময় দেওয়া থাকলে তাকে 9 দিয়ে সব সময় ভাগ করতে হয়, ভাগ করে যেটা আসবে সেটা সরাসরি আনসার। হ্যাঁ, সেটা অনেকে রিটেন সমাধান খুঁজতে পারেন, রিটেন সমাধান করে দিই। তাহলে ধরি দশকটা হচ্ছে এক্স আর এককটা হচ্ছে ওয়াই, এখানে কোনো ক্লু দেওয়া নাই, এই জন্য দুইটাই ধরতে হবে। তাহলে প্রশ্ন মতে কি হবে? দেখেন প্রশ্ন মতে হবে যে আগের প্রথম সংখ্যাটা বলছে কি যে পরিবর্তিত সংখ্যার সাথে আগের সংখ্যার পার্থক্য, তাহলে পরিবর্তিত সংখ্যাটা কত, সংখ্যাটা কত হবে আগে দেখি। সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই, আর নতুন সংখ্যা কত হবে? নতুন সংখ্যা হবে 10y মাইনাস প্লাস এক্স, কারণ ওয়াইটা দশকে যাবে, এক্সটা এককে চলে যাবে। তাহলে প্রশ্ন মতে হবে এই নতুন সংখ্যাটা 10y প্লাস এক্স, এইটা মাইনাস আগের সংখ্যাটা 10x প্লাস ওয়াই,
ইকুয়াল টু হচ্ছে এই যে 27, সংখ্যা দুটোর ডিফারেন্স। 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু 27। 10y থেকে y চলে গেলে থাকে 9y, x থেকে 10x থেকে x চলে গেলে থাকে মাইনাস 9x ইকুয়াল টু হচ্ছে 27। 9 কমন নিলে y মাইনাস x সমান সমান 27, দুই পাশ থেকে 7 বাদ দিলে থাকে 3। 3 কি? 3 হচ্ছে y আর x এর পার্থক্য। আমাদের এখানে কিন্তু x y এর মান বাড়ি করার দরকার নেই, এই পার্থক্যটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এইভাবে রিটেন আর শর্টকাটটা কয়েক সেকেন্ডে পারা যাবে, 9 দিয়ে ভাগ করে অ্যান্সার। 23 নাম্বার কি বলতেছেন? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4। অঙ্কদ্বয়ের অন্তর মানে ব্যবধান। ঠিক আছে, জুবাইর আহমেদ বলতেছেন যে আপনি পারেন বলে 1 মিনিটে সমাধান করে দিতেছেন, আপনার জন্য হিজিবিজি লেগে যাচ্ছে। এইটার জন্য আসলে টপিক বেস ক্লাস করতে হবে। ধরেন আছে এখানে যে প্র্যাকটিস পার্টটা আমাদের বেসিক ম্যাথের সমাধান আমরা করে দিতেছি, এখানে ধরেন আছে যে 8 ঘন্টা ব্যাপী 5 থেকে 6টা ক্লাসের লার্নিং পার্ট শেষ করার পরে, মানে এই বইয়ে বেসিক ম্যাথের নতুন বইয়ে আমাদের সংখ্যা অধ্যায়ের উপর টোটাল প্রশ্ন আছে 186টা। এই 186টাতে সবগুলো বিষয় সুন্দরভাবে আলোচনা করা আছে। ওইটা আসলে সবগুলা সমাধান করার পরে যারা প্র্যাকটিস করতে আসে সমস্যা ফেস করবে তাদের জন্য এই ক্লাস। এই ক্লাস দেখলেই আপনাকে সবকিছু শিখতে হবে, ক্লাস দেখে বিষয়টা এরকম না, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন কি? আমরা এখানে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক করাচ্ছি, তাহলে আপনি যদি আমাদের বেসিক ম্যাথ বই থেকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলো আগে করেন, করার পরে যদি এই ক্লাস দেখেন তখন মানে সমস্যা হবে না। তো যারা পরবর্তী প্র্যাকটিস পার্টের সমাধানগুলো করতে যাবেন, এটা মনে করবেন না যে ওই সমাধান শিখে আপনি অঙ্ক শিখে যাবেন বা ওই সমাধান শিখে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা তো এটা জাস্ট আমাদের বইয়ের পাঠকদের জন্য এই ক্লাসগুলো নিতেছি। হ্যাঁ, আপনার ওই ক্লাসগুলো দেখলে ক্লিয়ার হবে যেই ক্লাসগুলো আমরা টপিক ভিত্তিক নিছি। আমাদের সংখ্যা অধ্যায় এবং ঐকিক নিয়মের টপিক ভিত্তিক সব ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া আছে। একটা ওর রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই ক্লাসটা বুঝতে চান আগে ওই টপিক ভিত্তিক ক্লাসগুলো দেখে আসেন, তাহলে এগুলো পানির মতো সহজ মনে হবে। না, আপনাকে যদি আমরা এই প্র্যাকটিস পার্টের সমাধানের ক্লাসে যদি ওই সবগুলো ক্লিয়ার করতে চাই তাহলে এটা ক্লাস থাকবে না। তো লেভেলটা বুঝতে হবে, কোন ক্লাসের ভেরিয়েশনটা কি। প্র্যাকটিস পার্টের সলিউশন মানে কি? মানে হচ্ছে আপনি নর্মালি লার্নিং পার্টের অঙ্ক সব করছেন, এখন নিজে নিজে কিছু প্র্যাকটিস করতে যে সমস্যা ফেস করতেছেন, এই সমাধানটা আপনারা বইয়ে দেখলে সুবিধা হইতো। কিন্তু আমাদের বইটাতে নতুন হাজার হাজার প্রশ্ন অ্যাড করতে যে এত বড় হয়ে যাচ্ছিল যে আমাদের অবশ্যই একটা বিকল্প নিয়ে ভাবতে হচ্ছিল। সেই বিকল্প হিসাবে আমরা ধরেন আছে যে পানির জায়গায় মধু সাপ্লাই দিতেছি, মানে আপনার জাস্ট 2 লাইনে করে আমরা সমাধানের হিন্টস যেটা দিতাম সেটা আমরা ভিডিও আকারে সমাধান দিতেছি। এই ভিডিও দেখতে এসে কেউ যদি বলেন যে আমার ক্লিয়ার হচ্ছে না, এখানে তো ক্লিয়ার করার জিনিস না, আপনি অলরেডি ক্লিয়ার। বই পড়ে অথবা কোর্স করে অথবা ফ্রি ভিডিও দেখে বাস্তব সংখ্যা টপিকটা আপনার ক্লিয়ার। এখন আপনি প্র্যাকটিস করতে যে 2-1টা প্রশ্নের সমস্যা হচ্ছে, সেই প্র্যাকটিসের সমাধান করতে যে আমরা এই ক্লাসগুলো নিতেছি। তো পরবর্তী সবগুলো টপিক আমাদের বইয়ে প্রায় 46টা টপিক আছে, সবগুলোর প্র্যাকটিস করে সমাধান আমরা করে দিব। এই বারবার এই প্রশ্নটা আপনার মাথায় কিন্তু আসবে যে এখানে তো আলোচনাটা বুঝতেছি না, এখানে তো আমার ক্লিয়ার হলো না। এটা আসলে ওইভাবে টপিক ভিত্তিক ক্লিয়ার করার মতো ক্লাসই না, এটাকে বুঝতে হবে। ঠিক আছে, মারুফ আহসান মাহিন বলতেছেন নতুন বইয়ের সাথে ইউটিউবের সিরিয়াল মিলে না। বইয়ের সাথে সিরিয়াল মিলে বাংলাদেশের কোন রাইটার ক্লাস নেয়? খোঁজ নিয়ে জানাই তো। এখন আমরা 6 এডিশনের বইয়ের উপর যে ক্লাস দিছি ওটা 6 এডিশনের সাথে মিলছিল, এখন আমরা 7 এডিশনের ক্লাস নিতেছি। এখনকার ক্লাস তো এখনকারটা মিলবে, আর আগে যে ক্লাস নিছি ওইটা তো মিলবে না, এটা স্বাভাবিক। তো তারপরে বইয়ের সিরিয়ালের কথা কেন বললাম যে মিলতে হবে, এটা তো মিলার দরকার নাই। আপনার প্রশ্ন দেখতে পারতেছেন তো, সিরিয়াল না মিললেও সমস্যা নাই। 6 এডিশনের বই যারা আছে তারাও এটা ধরতে পারবেন। আসি, এটা 2023 সালের প্রশ্ন। হ্যাঁ, বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল 110 হলে সংখ্যাটি কত?
মানে আমাদের ধারণা আছে যে এটা রিটেন তো দুটা করে দিলাম, তাই না, এটা রিটেনের দরকার নাই, এটা জাস্ট অপশন টেস্ট করতে হবে। এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে অল্টার করলে যেন যোগফলটা 110 হয়। ধরেন 62কে উল্টাই দিলে 26 হয়, 26 আর 62 যোগ করলে কি 110 হয়? হয় না। এখন 3 আর 37, 73 আর 37, 7 3 10, 0 হাতে করে 1, 7 3 10 আর 1 11, এই 110 মিলে গেছে। 95টা 59 হবে, এটা কি মিলবে? মিলবে না। 84টা 48 হবে, এটা তো শূন্য আসবেই না। তাহলে শূন্য আসে শুধু এইখানে। তার মানে একটা সংখ্যার ব্যবধান, অঙ্কদ্বয়ের ব্যবধান 4, আর সংখ্যাটা এবং উল্টা দেওয়া সংখ্যাটার যোগফল 110। তাহলে এখানে 23 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 110। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 73। ওকে, লাস্ট ওয়ান। আমাদের এই অঙ্কের মাধ্যমে আমাদের বেসিক ম্যাথের প্রথম টপিক বাস্তব সংখ্যার প্র্যাকটিস পার্টের ফুল সমাধান। ঠিক আছে, ক্লিয়ার হবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? তাহলে আমরা এখানে দেখেন তো এমন অবস্থা যে অপশন টেস্ট করার সুযোগ নাই, এটা 31 বারের পরীক্ষা হয়েছে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটা যদি আমরা ধরি x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 2x। তাহলে সংখ্যাটা কত হবে? 10 গুণন 2x প্লাস x, তার মানে হচ্ছে 21x। উত্তর কি চাইছে? বলছে সংখ্যাটি, কোন সংখ্যাটি? এই যে সংখ্যাটা 21x, এই সংখ্যাটি অঙ্কদ্বয়ের, অঙ্কদ্বয় মানে কি, এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক, এই দুটো অঙ্কদ্বয়ের সমষ্টির। তাহলে সমষ্টি কত? এই যে x আর 2x যোগ করলে হচ্ছে 3x। সমষ্টির কত গুণ? তার মানে এই 3x এর থেকে এই 21x টা কত গুণ? তাহলে অ্যান্সারটা হবে 21x ডিভাইডেড 3x। x কাটা 3 দ্বারা 21 কে কাটলে 7, তার মানে 7 গুণ। তাহলে 24 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 7 গুণ। আশা করি সবাই ক্লিয়ার। এরপরও যদি কেউ মনে করেন যে না টপিক ভিত্তিক ক্লাস করতে হবে, তাহলে আমাদের পেইড কোর্সে খুব দ্রুত জয়েন করতে পারেন। আমরাই আমাদের বেসিক ম্যাথ থেকে হুবহু সিরিয়াল ধরে ধরে, মানে এই যে বেসিক ম্যাথ বইটা আছে এটার হুবহু সিরিয়াল ধরে ধরে সবগুলা ক্লাস ক্লিয়ার করে দিব, যেটা বাংলাদেশে একমাত্র আমরাই করতেছি। এবং এখানে এতগুলা ক্লাস নেওয়া হবে যে বেসিক থেকে ধরে ধরে আমরা এবার প্রি বেসিক ক্লাসও নিয়েছি। মাত্র 3টা টপিক শেষ হয়ে গেছে, এই 3টা টপিক ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসগুলো দেখতে পাবেন। আর এটা আগামী 6 মাস আমাদের ক্লাস চলবে। প্রত্যেকটা টপিক শেষে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শেষে মেরিট লিস্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং সলভ ক্লাস তো আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি যাদের ম্যাথের সমস্যা আছে তারা আমাদের এই বই ভিত্তিক এই কোর্সটাতে জয়েন করতে পারেন, ম্যাথের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।